যে কোনো রাজনৈতিক দলকে তারা প্রশ্ন করুক যে আপনাদের ইস্তাহারে কি এই জঙ্গলমহল বা তোরাই ডুয়ার্সে পঞ্চম তফসিল লাগু কথা আছে? এখানে কি সাঁওতালি এডুকেশন বোর্ড দেওয়ার কথা আছে? এখানে কি ফেক হিস্ট্রি তদন্ত শেষ করার কথা আছে? আপনারা বলুন জঙ্গলমহলে এমন একজন নেতার কথা বলুন যে মুখ্যমন্ত্রী আসার পর ওনাকে বলছে বলুন জঙ্গলমহলে আমি কি করব, বা ওনার পরামর্শ ছাড়া কোনো কিছু এগোচ্ছে না। নমস্কার, জোহার। এইবার আমাদের সমস্ত আদিবাসী নেতৃত্বদের লজ্জা লাগা দরকার, বা আমাদের সবাইকে একবার আয়নাতে আমাদের নিজেদের মুখ দেখা দরকার। শুধু আমি সবার কথা বলছি না, আমি নিজের কথাও বলছি। সেটা আমি রাজনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে হোক, যে যে জায়গার নেতৃত্ব হরা হয় সবার ক্ষেত্রে আমি এই কথাটা বলছি। কেন বলছি চলুন একটু আমরা হালকা করে আলোচনা করে নিই। আপনারা জানেন যে আমরা রাজনৈতিকভাবে সেখানে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, এমনকি পড়ালেখা থেকে শুরু করে এমনকি চাকরি পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু প্রতিনিধিত্ব করার সুযোগ পাই। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ, চাকরি বাকরির ক্ষেত্রেও সংরক্ষণ, বা আরও অনেক কিছু নিয়মকানুন আমাদের জন্য লাগু আছে সংবিধানে, যাতে করে আমরা এগোতে পারি। কিন্তু আমরা কতটা এগুলোকে কাজে লাগিয়েছি সেটা কি? আমরা সবসময় শুধু একে দোষ দিই, ওকে দোষ দিই, অমুক রাজনৈতিক দলকে দোষ দিই। আমরা কি কবে নিজেকে আলোচনা করেছি যে কতটা আমরা এটা কাজে লাগাতে পেরেছি, কেন পারছি না, কি করে আরও হলে ভালো করে লাগাতে পারবো? আপনারা দেখবেন যে এইবার যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি সিট আছে, তার মধ্যে টিএমসি 291টি ঘোষণা করেছে, 3টি সিট সেখানে ঘোষণা করেনি। তার মধ্যে হচ্ছে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং। ওটা হচ্ছে সেখানকার বর্তমান যেটা জিটিএর যিনি হেড আছেন অনিত থাপার, যে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, ওনার দল সেখানে এককভাবে লড়বে। তাহলে আপনারা একটু ভাবুন, যে জায়গায় একটি মেম্বারের পোস্টের জন্য সেখানে কেউ কাউকে কোনো জায়গা ছেড়ে দেয় না, সেখানে পুরো বিধানসভার 3টি জায়গা ছেড়ে দেওয়া হলো। সেখানে শাসক দল তাদের সেখানে প্রার্থী দেওয়ার মতন অবস্থায় নেই। শুধু টিএমসি নয়, কোনো রাজনৈতিক দলই সেখানে দার্জিলিংয়ের মতন জায়গায় সেখানে 20 নখ ফোটাতে পারছে না বিগত কয়েক দশক ধরে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আপনারা জানেন, যেটা আমাদের বাবা সাহেব আম্বেদকর মারাঙ্গংকে জয়পাল সিং মুন্ডা আমাদেরকে যে অধিকার দিয়ে গেছিলেন, যে ওনারা জানতেন আগামী দিনে আমরা আলাদাভাবে স্বায়ত্ত শাসনে আসার জন্য আমাদেরকে 5th শিডিউল এবং 6th শিডিউল আমাদেরকে প্রযোজ্য হবে। মাত্র 3টে বিধানসভা ওনারা 1989 সালে তারা সেখানে স্বায়ত্ত শাসন পাওয়ার পর থেকেই তারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব দিক দিয়ে তারা আজ বলিয়ান। সেখানকার শিক্ষার আর সেখানকার সবচেয়ে মিনিমাম শিক্ষা রেট হচ্ছে বিএ পাস, এবং তার চেয়ে অগ্রজ। অর্থাৎ প্রশাসনিক, রাজনৈতিক সব দিক দিয়ে আজ কন্ট্রোল করে তারা। 3টে বিধানসভার দরুন ওটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আজ আমরা, বিশেষ করে আমার পড়াশোনা, ছাত্র জীবন, এমনকি চাকরি জীবন আমি দার্জিলিংয়ে কাটিয়েছি। সেখানে আমার প্রায় 12 থেকে 15 বছর সেখানে আমি কাটিয়েছি। সেই জন্য আমি বারবার আগেও বলেছি, এই যে জঙ্গলমহলে এতগুলো আমাদের সংখ্যাগরিষ্ঠ আমাদের আদিবাসীদের মধ্যে সাঁওতাল, ভূমি, ছৌ, মুন্ডা, খাড়িয়া, ঠিক তোরাই ডুয়ার্সেও আমরা কি করলাম? এতদিনে কেন আমরা এই জায়গাটা আসতে পারলাম না? আপনি যে দলেই করুন, এত প্রতিনিধিত্ব করার আমরা সুযোগ পেয়েছি। তাহলে এই যে জঙ্গলমহলে, আমি ওখানে ছিলাম, উত্তরবঙ্গে আমার বাড়ি, আমি যখন এদিকে দেখতাম যে এত সংগঠনের জন্ম এখান থেকে, এত বড় বড় রাজনৈতিক নেতা মন্ত্রী এখান থেকে, তাহলে কেন ওই জায়গায় আমরা আসতে পারছি না? যেখানে আজকে নেপালি ভাইয়েরা কিছু শতাংশ হওয়ার পরেও ওরা কোনো ফেকিস্টি নিয়ে আন্দোলন করে না, ওরা কোনো সামান্য সংরক্ষণ নিয়ে আলোচনা আর আন্দোলন করে না, কিন্তু যে জায়গায় মূল জায়গায় আন্দোলন করা দরকার, যেটা পাওয়ার কথা, আজ পাওয়ার পাওয়ার পরেই তারা মূল পাওয়ারে এসে গেছে। তারা সব কিছু ডিএম এসপিকে তারা পরিচালিত করে, ওখানকে যে অর্থনৈতিক টাকা বাজেট হয় সেটা তারা খরচ করে, তারা স্কুল তৈরি করে, তারা মাস্টার নিয়োগ করে, তারা ডিএম এসপিকে নির্দেশ দেয়। তাহলে এই জায়গাটায় আমরা কেন ব্যর্থ হয়েছি? তাহলে আমরা এতগুলো সামাজিক সংগঠন, এতগুলো রাজনৈতিক বিভিন্ন দল আছে, তাহলে আমরা কেন আমাদের জনসাধারণ মানুষকে এগুলো নিয়ে অবগত করতে পারিনি? তো আজ যে আমরা এত বারবার বলছি যে আমাদের জয়পাল সিং মুন্ডা মারাঙ্গংকে যিনি ছিলেন পৃথিবীর অন্যতম বিজ্ঞ ব্যক্তি, বা বাবা সাহেব আম্বেদকর, ওনারা বুঝতে পেরেছিলেন বলে সেটাকে সংবিধানে লাগু করেছেন। তাহলে জঙ্গলমহলে, তোরাই ডুয়ার্সে এই নিয়ে কথা উঠছে না কেন? বা সামাজিক সংগঠনগুলো আমরা মানুষকে দাঁড়ে দাঁড়ে কেন বুঝাচ্ছি না এটার গুরুত্ব কী? আজ যদি জঙ্গলমহল বা তোরাই ডুয়ার্সে এই পঞ্চম তপশিল যদি লাগু হতো, তাহলে আমাদের আলাদা বোর্ড হতো, আমাদের মেম্বার হতো, আমাদের চেয়ারম্যান হতো, ডিএম এসপিরা আমাদের আদেশ অনুযায়ী কাজ করতো, আমাদের যে আলাদাভাবে টাকা বাজেট হতো, এখানকার বালু, এখানকার পাথরের,
ওই টাকা দিয়ে আমরা স্কুল তৈরি করতে পারতাম, ওই টাকা দিয়ে শিক্ষক নিয়োগ করতে পারতাম, ওই টাকা দিয়ে এখানকার সব কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কাজ করতে পারতাম। কোনো জায়গায় ফেক এসটিউ সেখানে তৈরি হওয়ার সুযোগই ছিল না। সেখানে ফেরা পূর্ণভাবে লাগু হতো, গ্রাম সভা পূর্ণভাবে লাগু হতো, সেখানে আলাদা শিক্ষক কেজি টু পিজি আমরা নিজেদের মতন চালু করতে পারতাম। তাহলে এই জায়গায় তাহলে আমরা কেন নিয়ে আসতে পারছি না, সেটা আমিও বলবো, আমিও চেষ্টা করেছিলাম। তো আগামীতে এই নিয়ে আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে কেন পারছি না। শুধু আমরা চামচাগিরি করব না নেতাগিরি করব। আমি এটাও বলেছি, যতদিন না আমরা মানুষকে সচেতন করব, যতদিন না জনগণ আমাদেরকে নিজের অধিকার না জানবে, ততদিন আমাদের সমাজের কাউকে তারা মানবে না। আপনাকে না মানলে কোনো রাজনৈতিক দল আপনাকে সেখানে গুরুত্বই দেবে না, যা এখনও পর্যন্ত হয়ে আসছে। যেখানে দার্জিলিংয়ে, যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানকে স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী যদি সেখানে যায়, উনি থাপা তাদেরকে বরণ করে নিয়ে যান। কী হবে, বাজেট হবে, কি করতে হবে, ওনার পরামর্শক্রমে সেখানে তাদেরকে যেতে হয়। আর আমরা এখানে, আমি শাসক দলের কথা বলছি, কতজনের এই ক্ষমতা আছে বলুন? আমি বিজেপিরই ক্ষমতা বলছি, যারা কতজন নেতার এই ক্ষমতা আছে? আর আমি তো একটা নতুন রাজনৈতিক আইএসএফ আছি। তাহলে আগামীকালে আমাদের মানুষদেরকে যদি আমরা সচেতন করতে পারি, এই 2026 বিধানসভা নির্বাচনে সামগ্রিক দাবির সাথে সাথে আমাদের মানুষদেরকে যদি আমরা সচেতন করি যে এটা কি আছে, সংবিধানের 332-এ কী আছে, 244 নং ধারায় কী কী আছে, এগুলো নিয়ে আমরা দাঁড়ে দাঁড়ে পৌঁছাই। সামাজিক সংগঠন তো এটাই কাজ, রাজনীতিক দলের তো এটাই হওয়া উচিত। যারা আমরা অরিজিনাল যারা লিডার হওয়ার কথা, অবশ্যই আমরা নেতৃত্ব দিতে দিতে আমরা যদি ধীরে ধীরে সামনের দিকে এগোবো, মানুষ আমাদেরকে আরও ভালোভাবে চাইবে, জানবে, তবে না আমাদেরকে ভালোভাবে জানবে। কিন্তু না হলে এরকম যুগে যুগে চলে আসবে। সেই 1989 সালে সেখানে দার্জিলিংয়ের নেপালিরা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ তারা পেয়েছে নয়, তারা আদায় করে নিয়েছে। ওটা পঞ্চম তপশিলি নয়, ষষ্ঠ তপশিলি নয়, ওটা হিম্মতশীল। আপনারা দেখবেন, ভালো করে গুগলে সার্চ করে দেখবেন। তাহলে এই জঙ্গল মহলে এত আমরা তোরাইডুয়ার্সে এত আদিবাসী থাকার পরেও কেন আমরা পাচ্ছি না? তো আগামী দিনে আপনি যে দলেই করুন, যে পার্টি করেন, যেহেতু আমরা আদিবাসী সমাজ থেকে বিলং করি, আমাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়েছে, সংবিধান আমাদেরকে সুযোগ দিয়েছে, দেশ আমাদেরকে সুযোগ দিয়েছে। আমাদের সার্বিক দাবির সাথে সাথে জনসাধারণকে এই দাবি নিয়ে এবার আমি বিধানসভাতে কথা বলছি, যে কোনো রাজনৈতিক দলকে তারা প্রশ্ন করুক যে আপনাদের ইস্তাহারে কি এই জঙ্গলমহল বা তোরাইডুয়ার্সে পঞ্চম তপশিল লাগু কথা আছে? এখানে কি সাঁওতালি এডুকেশন বোর্ড দেওয়ার কথা আছে? এখানে কি ফেক হিস্ট্রি তদন্ত শেষ করার কথা আছে? এখানে কি আইটিডিপি এলাকাগুলোতে আলাদাভাবে বাজেট করার কথা আছে? এখানে কি যে স্কুলগুলো আছে, একলব্য বলুন, আরও বিভিন্ন রকম যে স্কুলগুলো আছে, সেগুলোর জন্য আলাদাভাবে বাজেট করা আছে? যে খেলকুদের জন্য আলাদা আছে? শুধু থাকা নয় ইস্তাহারে, সেটাকে আপনার পার্টির সংবিধানে কতটা আছে? যদি সত্যিকারে আপনারা দিতে পারেন, তাহলে আপনাদের পাশে আছে। আমরা যতদিন না আমরা জনসাধারণকে সচেতন করব, যেমন আমি বললাম যে দার্জিলিংয়ের মিনিমাম শিক্ষার হার হচ্ছে, কেউ যদি জুতাও পালিশ করে। আমি এর আগে বারবার বলেছি, আমি জঙ্গলমহলে আসার পর আমি তো অবাক হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম এখানকার মানুষ মনে হয় 99% মানুষ এই পঞ্চম তপশিল নিয়ে মনে হয় অবগত আছে, যেহেতু আমার দার্জিলিংয়ে পড়ালেখা, এখানে আমার চাকরি জীবন ছিল। কিন্তু আমি দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম যে এখানকার মানুষ জানেই না বলা চলে। তাহলে এতদিন ধরে আমাদের রাজনৈতিক নেতারাই বা কী করলো? আমাদের সামাজিক সংগঠনের মানুষরাই বা কী করলো? নেতৃত্বরাই। আমি এখানে আসার পর বারবার প্রস্তাব দিয়েছিলাম, যখন আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের সেখানে যোগ পারগানা ছিলাম, আমি বারবার প্রস্তাব দিয়েছিলাম যে ভারতবর্ষের 10টি রাজ্যে যেখানে যেখানে পঞ্চম তপশিল আছে, চলুন আমরা সেখানে 3 জন করে 4 জন করে সেখানে যাই, সেখানকার হাতে কলমে আমরা শিখে আসি কীভাবে চলছে, কীভাবে কাজ হচ্ছে, যাতে করে আমরা আবার এখানকার আমাদের যারা সামাজিক সংগঠনের নেতৃত্বরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব, তারা গ্রামে গ্রামে ট্রেনিং দেবে। সেটাও কেউ শুনেনি। তারপরে আমি যখন এই জঙ্গলমহলে এই গোয়ালতোড় কলেজে আসার পরেই আমি এখানকার প্রত্যেকটি সামাজিক সংগঠনের মানুষকে বলেছিলাম, চলুন যে আমরা দার্জিলিংয়ে আমার থাকা খাওয়ার ব্যবস্থা, আপনারা চলুন দার্জিলিংয়ে আমরা যাই, যে সেখানকার কীভাবে তারা স্বায়ত্তশাসন পেয়েছে, কিভাবে কাজ করে, কত টাকা বাজেট হয়, কত টাকা অ্যালটমেন্ট হয়, তারা কি কি ক্ষমতা আছে, কি কি পাচ্ছে, কি কি পাচ্ছে না। এমনকি প্রাক্তন যিনি জিটিএ চেয়ারম্যান ছিলেন অজয় এডওয়ার্ড সাহেব, ওনাকে আমি জঙ্গলমহলে আসার জন্য অনুরোধ করেছিলাম যে এখানে আমরা কোনো মিটিং রাখি, আপনাকে আনবো, কিন্তু এখান থেকে আমি কাউকেও দেখতে পাইনি। তাহলে আমরা যদি যেখানে চলছে হাতে কলমে যদি না শিখি, তাহলে কি করে শিখবো আমরা? বা তাদেরকে যদি আমরা নিয়ে না আসি, তাহলে আজকে দেখুন যেখানে একটা মেম্বার সিট পর্যন্ত ছাড়া হয় না, সেখানে টিএমসি সেখানে প্রার্থী দিচ্ছে না। বা এর গতবারও 2021-এ সেম করেছে, এইবারও কোনো দল সেখানে দাঁত ফোটাতে পারে না। তারা এতটাই শিক্ষিত হয়ে গেছে, যারা দীর্ঘকাল এতদিন ধরে
যেখানে শাসক আপনারা, আমি এই বলছি যে একটা মেম্বার পঞ্চায়েত ভোটের জন্য এতটা যদি মারামারি হয়, এতটা কাটাকাটি হয়, এতটা মার্ডার হয়, সেখানে আমাদের জঙ্গলমহল তরাই ডুয়ার্সে এত সংখ্যা আছে, সংবিধানে আমাদের 244 নং ধারায় পঞ্চম তপশিল সাহিত্য শাসনের উল্লেখ আছে, ফেরার উল্লেখ আছে, গ্রাম সভার উল্লেখ আছে, তাহলে আমরা কেন সেটাকে কার্যকারী করতে পারছি না? আপনি যে রাজনৈতিক দলেই করুন, আপনি জনগণকে সচেতন যদি না করেন, সেই দলেও আপনি ভ্যালু পাবেন না, বা এতদিন ধরে পাচ্ছেন না। বা আমারও কথা বলছি সেম টু সেম, বা সামাজিক সংগঠনে আমরা কোনো ভ্যালু পাবো না। সেটা আপনি দার্জিলিংয়ে যান, ওই নেপালি ভাইদের আমরা সামাজিকভাবে সেভাবে আন্দোলন করতে দেখি না। কিন্তু কোনো এসটি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে 100টা সিটের মধ্যে 90 জনকে তাদেরকে পাবেন, কিন্তু এসটি জনসংখ্যায় তাদের সংখ্যা হচ্ছে 3 কি 4%। সাঁওতালরা আমরা আছি 51%, ওরা আছে 17%। সেই 3% নেপালি ভাইয়েরা পুরো 90% তারা চাকরিতে ঢুকছে। সে ডব্লিউবিসিএস বলুন, পিএসসি বলুন, সিএসসি বলুন, এভরিথিং, সব জায়গায়। তো আমি বারবার এখনও বলছি, আপনাদেরকে বলছি, আপনারা যদি কেউ যেতে চান দার্জিলিংয়ে, আমার থাকা খাওয়া 50-60 জন মিলে চলুন, হাতে কলমে সেখানকার আমরা দেখে আসি যে কিভাবে তারা কাজ করছে। যেখানে ভানুভবন আছে গোর্খাল্যান্ডের, আমাদের অনেক 2-1 জন ব্যক্তিগত উদ্যোগে গেছেন, যে ওখানে গিয়ে আমরা হাতে কলমে দেখি যে তারা কিভাবে কাজ করছে, কতটা লড়াই করে। আমি এখনও বলছি যে সেই 1986 থেকে 1990 দশকে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল সেই গোর্খাল্যান্ডকে নিয়ে আসার জন্য। কিন্তু তার আগেও ভারতবর্ষে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সেখানে মানুষ মারা না গেলেও গণতান্ত্রিক পদ্ধতিতে আদায় করা সম্ভব। কিন্তু যতক্ষণ আমরা মানুষকে সচেতন করছি, আমি যত বড় লিডারই হই না কেন, আপনি যত বড় লিডারই হন না কেন, মানুষকে যদি সচেতন না করেন, সেটা আপনার কোনো ভ্যালু থাকবে না। সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি। আমি শাসকের কথা বলছি, আপনারা বলুন জঙ্গলমহলে এমন একজন নেতার কথা বলুন যে মুখ্যমন্ত্রী আসার পর ওনাকে বলছে, বলুন জঙ্গলমহলে আমি কি করব, বা ওনার পরামর্শ ছাড়া কোনো কিছু এগোচ্ছে না। কিন্তু দার্জিলিংয়ে দেখবেন, সেখানে মুখ্যমন্ত্রী যখন যান, অনিত থাপা তাকে বরণ করেন, উনি যেভাবে বলেন সেইভাবে যেতে হয়। এর আগেও যখন জিটিএর বিভিন্নজন বিভিন্নবার চেয়ারম্যান থেকেছেন, সে বিমল গুরুং, বিনয় তামাং বা সুভাষ ঘিসিং, অনেকেই থেকেছেন। তাহলে আগামীতে সময় আছে আমাদেরকে নতুন করে ভাবার, যে শুধু একে অপরকে দোষারোপ নয়, আমাদেরকে যেহেতু আমরা প্রতিনিধিত্ব করছি, সেটা চাকরি বাকরি, পড়াশোনা বা এই রাজনৈতিক ক্ষেত্রেও আমাদেরকে আগে জাগতে হবে, দেখতে হবে যে কিভাবে আমরা আগাতে পারি, জনসাধারণকে আমরা যেন এই নিয়ে সচেতন করি। আমি আশা করব, আমি চেষ্টা করে যাচ্ছি লাগাতার, বা আপনারা চেষ্টা করছেন, তবু কোথাও হয়তো খামতি থেকে যাচ্ছে, আপনাদেরও আমারও সবারই। কিন্তু এটাকে আমাদেরকে ভাঙতে হবে। আগামীকাল, আগামী দিন আমাদেরকে এটা শপথ নিতে হবে যে যে সমস্ত সাংবিধানিক অধিকার আছে পরিপূর্ণভাবে আমাদেরকে লাগু করতে হবে, সেটা রাজ্য সরকারের ক্ষেত্রেও, কেন্দ্র সরকারের ক্ষেত্রেও। তবেই আমাদেরও ডেভেলপমেন্ট হবে, জনসাধারণের ডেভেলপমেন্ট হবে। যারা লিডারশিপ করছেন রাজনৈতিক ক্ষেত্রেও, তাদের আরও গুরুত্ব পাবেন। যারা সামাজিকভাবে নেতৃত্ব করছেন, তারা আরও সম্মান পাবেন। তো আমি এই আশা করি, যদি আপনাদের এই নিয়ে কোনো বক্তব্য থাকে, কোনো বলারও থাকে, বা কোনো যদি সমালোচনার থাকে, আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আপনাদের সমালোচনা আমি অবশ্যই কামনা করি। আমি শুধু এটাই আশা করব, আগামী দিনে আমাদের যে সমস্ত সাংবিধানিক অধিকার থাকবে, আমরা একে একে করে সব কিছু যাতে পাই। জোহার, নমস্কার।